আসসালামু আলাইকুম সবাইকে। আমরা পড়ছিলাম যে জীবকোষ এবং টিস্যু অধ্যায়টি। তো আজকে আমরা টিস্যু নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আজকে আমরা উদ্ভিদের টিস্যু নিয়ে আলোচনা করব। তো টিস্যু তো উদ্ভিদেও থাকে, প্রাণীতেও থাকে, দুইটাতেই থাকে। আমাদের প্রথমে জানা উচিত যে টিস্যুটা কী। প্রথমে আমাদের জানা উচিত যে টিস্যুটা কী, টিস্যু জিনিসটা কী। টিস্যু মানে কি? অনেকগুলা কোষ যখন একই কাজ করে, বা একই রকমের অনেকগুলা কোষ, একই রকমের কোষ অনেকগুলো, একই রকমের অনেকগুলো কোষ, একই রকমের অনেকগুলো কোষ একই কাজে নিয়োজিত, একই কাজে নিয়োজিত। এই টিস্যুটা উদ্ভিদেও থাকে, প্রাণীতেও থাকে। আজকে আমরা মূলত উদ্ভিদ টিস্যুটা নিয়ে পড়ব। আচ্ছা, কিছু টিস্যু আছে যেগুলা বিভাজিত হয় মানে কি, সেগুলা বড় হয়, ভাঙে। টিস্যুগুলা মানে হচ্ছে একটা থেকে বৃদ্ধি পায়, এগুলো হচ্ছে ভাজক টিস্যু। যেগুলো বিভাজিত হয় সেগুলো হচ্ছে ভাজক টিস্যু। আর যেই সব টিস্যু হচ্ছে গিয়ে বিভাজিত হয় না, সেগুলো হচ্ছে গিয়ে স্থায়ী টিস্যু। বিভাজন ক্ষমতার ভিত্তিতে টিস্যু হচ্ছে দুই প্রকার: ভাজক টিস্যু আর একটা হচ্ছে গিয়ে কি, স্থায়ী টিস্যু। আরেকটা হচ্ছে গিয়ে স্থায়ী টিস্যু। আজকে আমরা স্থায়ী টিস্যুটা নিয়ে বলবো, ঠিক আছে? স্থায়ী টিস্যু মূলত তিন রকমের। আচ্ছা, এখানে উদ্ভিদ টিস্যু লিখছি কারণ এটা হচ্ছে উদ্ভিদের স্থায়ী টিস্যু নিয়ে আলোচনা করতেছি আমরা। উদ্ভিদের স্থায়ী টিস্যু নিয়ে আলোচনা করতেছি, স্থায়ী টিস্যু নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, স্থায়ী টিস্যু নিয়ে যদি আলোচনা করতে যাই, আমরা দেখব যে তিন ধরনের স্থায়ী টিস্যু আছে: সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। সরল, জটিল আর হচ্ছে নিঃস্রাবী টিস্যু। নিঃস্রাবী টিস্যুটা নিয়ে আপনাদের এই স্ট্যান্ডার্ডে কোনো আলোচনা নাই। আপনাদের আলোচনা আছে সরল টিস্যু এবং জটিল টিস্যু নিয়ে, কিছু বেসিক আলোচনা আছে। তো আমরা আজকে সেই আলোচনাগুলোই করব। তো উদ্ভিদ টিস্যু হচ্ছে তিন রকমের হয়। উদ্ভিদ টিস্যু বা উদ্ভিদের যে স্থায়ী টিস্যু সেটা তিন রকমের হয়: সরল টিস্যু, নিঃস্রাবী টিস্যু, জটিল টিস্যু। সরল টিস্যুগুলো আবার তিন রকমের হয়। কি কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা আবার দুই ধরনের হয়: ফাইবার, আরেকটা হচ্ছে গিয়ে স্ক্লেরাইড। ওকে, তো সরল টিস্যু কয় ধরনের? সরল টিস্যু হচ্ছে তিন ধরনের: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর জটিল টিস্যুর ক্ষেত্রে যদি আসি, জটিল টিস্যুগুলো হচ্ছে দুই ধরনের। কি কি? জাইলেম, আরেকটা হচ্ছে কি ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমও চার প্রকার, ফ্লোয়েমও চার প্রকার। জাইলেমও চার ধরনের হয়, ফ্লোয়েমও চার ধরনের হয়। জাইলেম ফ্লোয়েম কি করে? মোটামুটি পরিবহনের কাজ করে। খাদ্য পরিবহন বা পানি বা খনিজ লবণ পরিবহনের কাজগুলা এই জটিল টিস্যু করে থাকে। আচ্ছা, ঠিক আছে। তো জাইলেম কি কি? ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আর ফ্লোয়েমগুলো কি কি? সিপকোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। আচ্ছা, আমরা দেখতে পারতেছি এখানেও প্যারেনকাইমা আর ফাইবার আছে, এখানেও প্যারেনকাইমা আর ফাইবার আছে। ডিফারেন্স হচ্ছে প্রথম দুইটা কি কি? ট্রাকিট, ভেসেল। আর এই ফ্লোয়েমে হচ্ছে সিপকোষ আর সঙ্গী কোষ। আর এই কিন্তু আর জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম ফাইবার, এই দুই ক্ষেত্রেই প্যারেনকাইমা আছে আর ফাইবার আছে। কিন্তু এটার প্যারেনকাইমা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, এটার প্যারেনকাইমা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। কিন্তু দুইটাই প্যারেনকাইমা, দুইটার ধর্মই প্রায় সেম। আর এই যে ফাইবার যেগুলা, এই দুইটারও ফাইবারের ধর্ম প্রায় সেম। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা একটা একটা নিয়ে আলোচনা করি। আমরা এটার প্রকারভেদগুলো দেখলাম। উদ্ভিদ টিস্যু তিন রকমের, তারপর হচ্ছে সরল টিস্যু তিন রকমের, জটিল টিস্যু হচ্ছে দুই রকমের, প্রতিটা আবার চারটা করে ভাগ আছে, সেগুলো আমরা দেখলাম। এখন আমরা সরল টিস্যু নিয়ে আজকে আলোচনা করব, জটিল টিস্যু নিয়ে আজকে আমরা আলোচনা করব না। সরল টিস্যুর মধ্যে কি কি আছে? প্যারেনকাইমা আছে, কোলেনকাইমা আছে আর স্ক্লেরেনকাইমা আছে। স্ক্লেরেনকাইমা দুই প্রকার, কি কি? ফাইবার আর স্ক্লেরাইড। এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, তো আমি আগে থেকে সাজিয়ে রাখছি। তো এখানে স্টুডেন্টরা যেই সমস্যায় পড়ে যে এগুলা মনে থাকতে চায় না। এখন আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। কিভাবে? আমাদের পড়াটাকে গুছাইতে হবে। আমরা গুছাবো কেমন করে? আমরা এটা একটা চার্ট বানাবো: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা সম্বন্ধে আমরা যা যা জানি, যা যা পড়া যাবে, যা যা লিখা যাবে পরীক্ষার হলে, সব কিছু আমরা এখানে লিখে ফেলবো।
কোলেনকাইমা সম্বন্ধেও সেম কাজ করব, স্ক্লেরেনকাইমার ক্ষেত্রেও সেম কাজ করব। তাহলে কি হবে, তাহলে এটা আমাদের কাছে ভিজুয়ালাইজ করা ইজি হবে, দেখতে ভালো লাগবে, আমাদের নিজের হাতে লেখা আমাদের চোখে ভালো মানে ভালো অবজার্ভ করতে পারবে, ফটোগ্রাফিক মেমোরিতে থাকবে অনেকক্ষণ। আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, একটা কপি বানিয়ে বইয়ে লাগিয়ে রাখতে পারেন, আরেকটা কপি কি করতে পারেন, আপনার পড়ার টেবিলের সামনে টানিয়ে রাখতে পারেন। তাহলে যখন আপনার মাথায় একটু খেলতেছে, মাথায় ঘুরতেছে, তখন হালকা দেখবেন, পড়বেন, দেখবেন এগুলো মনে থাকবে ইনশাল্লাহ। আর এগুলা বিশেষ করে প্যারেনকাইমাটাও আলাদাভাবে আসতে পারে, কোলেনকাইমা আলাদাভাবে আসতে পারে, বা কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা একসাথে প্রশ্ন আসতে পারে। কিন্তু যদি প্রশ্ন দেয় মোটামুটি 3টা একত্রে একটা প্রশ্নের মধ্যে দিয়ে দিতে পারে। আপনাদের স্কুলে যেই পরীক্ষাগুলো হয়, স্কুলের পরীক্ষাতে মূলত 3টা একসাথে মিলিয়ে একটা প্রশ্নে দিয়ে দেয়। তো আমাদের কি করতে হবে, সবগুলো প্রশ্নে মোটামুটি ভালো করে জানা থাকতে হবে। ওকে, তো প্যারেনকাইমা নিয়ে আমরা পড়াশোনা শুরু করি। প্যারেনকাইমার চিত্রটা আগে দেখি কীরকম হয়। প্যারেনকাইমার চিত্রটা হয় এরকম, এরকম গোল, মাঝখানে নিউক্লিয়াস, গোল, মাঝখানে নিউক্লিয়াস, গোল, মাঝখানে নিউক্লিয়াস, এখানে একটা গোল, মাঝখানে নিউক্লিয়াস, আরেকটা গোল, মাঝখানে নিউক্লিয়াস, গোল দিলাম, মাঝখানে নিউক্লিয়াস, গোল, নিউক্লিয়াস, গোল, নিউক্লিয়াস, গোল, নিউক্লিয়াস, গোল, নিউক্লিয়াস। তো এখানে আমরা কী কী দেখতে পারতেছি, এগুলো হচ্ছে সব রকমগুলো প্রায় সেম কোষ, হ্যাঁ, প্রায় সেম কোষ, দেখতে প্রায় সেম গোলাকার দেখতে পারতেছি। কিন্তু এগুলো সবসময় যে গোলাকারই হতে হবে তার কোনো মানে নেই। আচ্ছা, আমরা যেহেতু আজকে সরল টিস্যু পড়তেছি, তো সরল টিস্যু কি সেটা তো আলোচনা করলাম না, সরল টিস্যু কি সেটা তো আলোচনা করলাম না। আচ্ছা, সরল টিস্যু নিয়ে কিছু বলে নেই। সরল টিস্যু মানে কি, একই রকমের কোষ দ্বারা গঠিত টিস্যু। মানে টিস্যু মানে কি, একাধিক কোষের সমন্বয়ে একই রকমের কাজ করে। কিন্তু এই সবগুলা কোষ যদি একই রকমের দেখতে হয়, তাহলে সেগুলো কি, সরল টিস্যু। একই রকমের কোষ দ্বারা, একই রকমের কোষ দ্বারা, একই রকমের কোষ দ্বারা গঠিত টিস্যু, একই রকমের কোষ দ্বারা গঠিত টিস্যু, একই রকমের কোষ দ্বারা গঠিত টিস্যু। ঠিক আছে, মানে যেই কোষগুলো থাকবে টিস্যুতে সেগুলো আকার আকৃতিতে সব দিক দিয়ে সেম হবে। ওকে, এখন আমরা প্যারেনকাইমা নিয়ে পড়াশোনা শুরু করি। তো আমরা প্যারেনকাইমার চিত্রটা দেখতে পারতেছি। প্যারেনকাইমার চিত্রটা এরকম। তো প্যারেনকাইমার চিত্রটা পরীক্ষায় যদি গঠনে আসে, অবশ্যই চিত্রটা দিবেন। তো প্যারেনকাইমার প্রাচীরে আমরা কি দেখতে পারবো, প্রাচীরটা হবে পাতলা, পাতলা, প্রাচীরটা হবে পাতলা, এটা হচ্ছে প্রাচীরটা হবে পাতলা, প্রাচীরটা পাতলা, এটা হবে সেলুলোজ নির্মিত, সেলুলোজ নির্মিত, সেলুলোজ নির্মিত। কোষগুলোর আকার কীরকম, আকার বা আকৃতি কীরকম, গোলাকার বা ডিম্বাকার, গোলাকার বা ডিম্বাকার, কারো কারো মতে তারকাকার, গোলাকার, ডিম্বাকার, তারকাকার এরকম হইতে পারে। তো এইগুলা হচ্ছে কি, সমবেশীয়। কীরকম, সমবেশীয়, সমবেশীয়, সমবেশীয় মানে কি, সম আকৃতির, সমবেশীয় মানে সম আকৃতির, সম আকৃতির, সমবেশীয় মানে সম আকৃতির। এগুলোতে দেখতে পারতেছি কি, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে দেখতে পারতেছি আমরা। তার মানে কি, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকে। তারপর আর কি বলতে পারি, এখানে ভিতরে যেহেতু আছে, নিউক্লিয়াস আছে, কোষ আছে, তাহলে নিশ্চয়ই ভিতরে তরল পদার্থ তো অবশ্যই থাকবে। কোষের ভিতরে তরল পদার্থ তো থাকে, তাহলে এই তরল পদার্থগুলোকে কী বলবো আমরা, প্রোটোপ্লাজম। তরল পদার্থ আমরা তো পড়েছিলাম, সেগুলো কী ছিল কোষের মধ্যে, প্রোটোপ্লাজম। তাহলে কি, প্রোটোপ্লাজম থাকবে, প্রোটোপ্লাজম থাকবে। ঠিক আছে, প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। তারপর হচ্ছে উদ্ভিদের প্রায় সব অংশে এদের উপস্থিত থাকে, উদ্ভিদের ম্যাক্সিমাম জায়গায় এগুলোর উপস্থিতি লক্ষণীয়। ঠিক আছে, তো প্রোটোপ্লাজম আছে, প্রাচীর আছে, এই কোষগুলো হচ্ছে জীবিত, এই কোষগুলো জীবিত। আচ্ছা, প্রোটোপ্লাজমকে কিন্তু জীবনের ভিত্তি বলা হয়। ঠিক আছে, কারণ প্রোটোপ্লাজমের 90 থেকে 95% কি, পানি। আর পানির নাম কি, পানির অপর নাম হচ্ছে জীবন, পানির অপর নাম হচ্ছে জীবন। প্রোটোপ্লাজমের ম্যাক্সিমাম জায়গা যেহেতু পানি, তাই প্রোটোপ্লাজমকে কি বলা হয়, জীবনের ভৌত ভিত্তি বলা হয়, জীবনের ভৌত ভিত্তি বলা হয়, জীবনের ভৌত ভিত্তি বলা হয়। আর যেহেতু প্রোটোপ্লাজম যেহেতু আছে, তাই প্যারেনকাইমাও কি, জীবিত, তাই প্যারেনকাইমাও জীবিত। ঠিক আছে, তো এখন আমরা দেখব যে কিছু প্রোটোপ্লাজম আছে যেগুলোতে ক্লোরোফিল থাকে। ঠিক
ঠিক আছে। ক্লোরোফিল মানে কি, ক্লোরোপ্লাস্ট থাকে। কিছু কিছু প্যারেনকাইমা আছে যেগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকে, কিছু কিছু প্যারেনকাইমা আছে যেগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট থাকলে তাদেরকে আমরা কি বলবো, ক্লোরোপ্লাস্ট থাকে কিছু কিছু প্যারেনকাইমাতে, সেগুলোকে আমরা বলবো ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা 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 ক্লোরোপ্লাস্ট যদি থাকে তাহলে এরা কি করবে, খাদ্য তৈরি করবে। আর বায়ুকুঠুরিযুক্ত বড় বড় বায়ুকুঠুরি যদি থাকে, বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে বলা হবে এরেনকাইমা। বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে বলা হবে কি, এরেনকাইমা। ঠিক আছে। এখন আমরা যদি এটার কাজ পড়ি, প্যারেনকাইমার কাজ যদি আমরা পড়ি, প্যারেনকাইমার কাজ যদি আমরা পড়তে যাই, প্যারেনকাইমার কাজ হচ্ছে খাদ্য নিয়ে। ঠিক আছে, সহজ বিষয়, খাদ্য নিয়ে। খাদ্য কি করবে, উৎপাদন করবে, খাদ্য সঞ্চয় করবে, খাদ্য পরিবহন করবে। খাদ্য উৎপাদন করবে, খাদ্য সঞ্চয় করবে, খাদ্য পরিবহন করবে। আরেকটা কি কাজ করে, আরেকটা কাজ যেটা করে সেটা হচ্ছে দেহ গঠনও করে। দেহ গঠনেও এরা সাহায্য করে, দেহ গঠন। কিন্তু মূল কাজটা কিন্তু আমরা খাদ্য নিয়ে পড়ে ফেলছি। কী করে, খাদ্য উৎপাদন করে, সঞ্চয় করে এবং পরিবহন করে। খাদ্য উৎপাদন করে, সঞ্চয় করে, পরিবহন করে, দেহ গঠনেও ভূমিকা রাখে। তাহলে আমরা প্যারেনকাইমাটা পুরোপুরি পড়লাম। বোর্ড পরীক্ষায় মোটামুটি প্যারেনকাইমাটার গঠন আসে, প্যারেনকাইমার গঠন আসে। তো প্যারেনকাইমার গঠন যদি আসে তাহলে এটা আমাদের পারতে হবে। তো আমি প্যারেনকাইমার যা কিছু আলোচনা করা যায় করে ফেলছি। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখন পড়বো কোলেনকাইমা নিয়ে। তো কোলেনকাইমাটা হচ্ছে মূলত একটা বিশেষ ধরনের প্যারেনকাইমা, মানে এটা প্যারেনকাইমার একটা ভিন্ন রূপ। বিশেষ ধরনের প্যারেনকাইমা, বিশেষ ধরনের প্যারেনকাইমা, বিশেষ ধরনের প্যারেনকাইমা। এটা প্যারেনকাইমারই একটা নতুন রূপ, ভিন্ন কিছুই নয়। ঠিক আছে, মানে প্যারেনকাইমার ম্যাক্সিমাম বৈশিষ্ট্যগুলো এর মধ্যে থাকবে। ওকে, তো একটা জিনিস আমি এখানে বলি নাই। আচ্ছা, এখানে যে কোষগুলো আছে প্যারেনকাইমার মধ্যে, মাঝখানে কিন্তু এই যে দেখা যাচ্ছে কিছু ফাঁক আছে, কিছু গ্যাপ আছে। হ্যাঁ, এগুলোকে বলা হয় অন্তঃকোষীয় ফাঁক। অন্তঃকোষীয় ফাঁক অর্থ অন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান। প্যারেনকাইমাতে অন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান। ঠিক আছে। তাহলে যেহেতু এটাও একটা বিশেষ ধরনের প্যারেনকাইমা, তাই এটাতেও কি অন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান থাকবে। অন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান। প্যারেনকাইমাতেও নিউক্লিয়াস ছিল, এটাতেও কি নিউক্লিয়াস থাকবে। প্যারেনকাইমাতেও নিউক্লিয়াস ছিল, এটাতেও নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে। কিন্তু এটার মধ্যে ঘটনা কি, এটার হচ্ছে প্রাচীর যে থাকে, প্রাচীরটা অসমভাবে পুরু হয়। এটার প্রাচীরে ডিফারেন্স আছে। প্রাচীর যেটা থাকে সেটা কীরকম হয়, এটার প্রাচীরটা সমভাবে পুরু হয় না, অসমভাবে পুরু হয়। অসমভাবে পুরু হয়। কারণ কি, প্রাচীরে কি থাকে, প্রাচীরে থাকে হচ্ছে প্যাকটিন। সেলুলোজের সাথে সাথে থাকে প্যাকটিন। সেলুলোজ প্লাস প্যাকটিন। আচ্ছা, আমরা দেখছিলাম যে সেলুলোজ কিন্তু প্যারেনকাইমাতেও ছিল, কিন্তু এই যে কোলেনকাইমাতে এক্সট্রা করে প্যাকটিন আছে। এই প্যাকটিনটা কি করছে, পুরু করছে। তাহলে আমরা বলতে পারি যে সেলুলোজ ও প্যাকটিন জমা হয়ে এর প্রাচীরটা অসমভাবে পুরু হয়। অসমভাবে পুরু মানে কি, যেমন এটার প্রাচীর একরকম, এটার প্রাচীর একটু বেশি মোটা, এটার প্রাচীর একটু কম মোটা, এটার প্রাচীর আবার অনেক বেশি মোটা, এই কোষগুলো এরকম। ঠিক আছে। আর এটার কোষগুলোর মধ্যে অন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। অনেকটা এরকম ধরন থাকতে পারে, আবার অনেক ক্ষেত্রে অন্তঃকোষীয় ফাঁক নাও থাকতে পারে, এরকম। ঠিক আছে। তাহলে কি কি আমরা পড়লাম, আচ্ছা ঠিক আছে, কি পড়লাম আমরা এখানে দেখলাম যে কোলেনকাইমা বিশেষ ধরনের প্যারেনকাইমাতে অন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান, কোলেনকাইমাতেও অন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান, প্যারেনকাইমাতে নিউক্লিয়াস আছে, কোলেনকাইমাতেও নিউক্লিয়াস আছে, প্যারেনকাইমার প্রাচীরের মধ্যে সেলুলোজ আছে, কোলেনকাইমার প্রাচীরের মধ্যেও সেলুলোজ আছে। কিন্তু প্যারেনকাইমা যেমন সমভাবে পুরু ছিল বা পাতলা প্রাচীর ছিল, সমবেশীয় ছিল, কিন্তু কোলেনকাইমার যে প্রাচীরটা সেটা অসমভাবে পুরু। কেন অসমভাবে পুরু? কারণ এটাতে প্যাকটিন থাকে, সেলুলোজের পাশাপাশি প্যাকটিন থাকে। পথে প্যাকটিন, পথে পুরু। প্যাকটিন থাকে, সেলুলোজের পাশাপাশি প্যাকটিন থাকে, তাই পুরু হয়। ঠিক আছে। আর এগুলোর মধ্যে অন্তঃকোষীয় ফাঁক থাকে তো পড়লাম। আর এটাও অবশ্যই প্যারেনকাইমা যেহেতু প্রোটোপ্লাজমে পূর্ণ ছিল, এটাও কি প্রোটোপ্লাজমে পূর্ণ থাকে।
পূর্ণ থাকে, এটাও প্রোটোপ্লাজমে পূর্ণ থাকে, ঠিক আছে, এটাও প্রোটোপ্লাজমে পূর্ণ থাকে। আর এগুলোর মধ্যে কি হয়, মোটামুটি প্যারেনকাইমা যেরকম গোলাকার থাকে, এগুলো গোলাকার থাকে না সচরাচর ক্ষেত্রে, এগুলা এরকম কোণাকৃতির থাকে, অনেকগুলো কোণ থাকে, আর কোণাগুলো অধিক পরিমাণে পুরো হয়, কোণাগুলো অধিক পুরু থাকে, তুলনামূলক কোণাগুলো অধিক পুরু থাকে। এটা যদি একটা কোষ হয়, এই কোষে দেখবো যে আমরা কোণাগুলো বেশি পুরু দেখতে পারতেছি, কোণাগুলো আমরা বেশি পুরু দেখব, কোণাগুলো আমরা বেশি পুরু দেখব। একটা কোষের মধ্যে দেখব যে এখানে একটু কম কম প্যাকটিন আছে, আবার কোণাতে একটু বেশি প্যাকটিন আছে, তাই কোণাটা একটু বেশি পুরু দেখা যেতেছে, সেজন্য এটা অসমভাবে পুরু। ওকে, আর এটা যেহেতু পুরু, মানে এটা হচ্ছে পুরু যেহেতু, তাই এটা মোটামুটি শক্ত জিনিস। শক্ত জিনিস কি করে, শক্ত জিনিস কি করে, দৃঢ়তা দেয়, তাই এটা দৃঢ়তা প্রদান করে, দৃঢ়তা প্রদান করে। এগুলো কি আকৃতির হয়, কোণাকৃতির, সরু বা তির্যক, চৌকোণাকৃতির এরকম হতে পারে, ঠিক আছে। এর কাজগুলো কি কি, এর কাজ হচ্ছে গিয়ে উদ্ভিদে দৃঢ়তা প্রদান করা। কেন দৃঢ়তা প্রদান, এই যে পুরু তাই দৃঢ়তা প্রদান করে। আর প্যারেনকাইমার কাজ ছিল কি, খাদ্য তৈরি করা, এটা খাদ্যও তৈরি করে, প্যারেনকাইমার কাজ ছিল খাদ্য তৈরি করা, এটা খাদ্যও প্রস্তুত করে। আর এটা কি করে, দৃঢ়তা প্রদান করে, যেহেতু পুরু মানে শক্ত, ঠিক আছে, তাই এটা হচ্ছে কি করে, খাদ্যও তৈরি করে প্যারেনকাইমার কাজের সাথে মিলিয়ে, ঠিক আছে। প্যারেনকাইমার ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে প্যারেনকাইমা প্রায় উদ্ভিদের সর্বত্র দেখা যায়, কিন্তু কোলেনকাইমাটা যেহেতু কিছুটা ডিফারেন্স আছে, এটা একটু ভিন্ন ধরনের প্যারেনকাইমা, বিশেষ ধরনের প্যারেনকাইমা, এতে কিছুটা ভিন্নতা আছে, তাই এটা কই দেখা যায়, এটা মূলত কই দেখা যায় সেটা আমাদের জানা লাগবে। কচি নমনীয় যে কাণ্ড আছে, কাণ্ডের মধ্যে দেখা যায়, কুমড়ার মধ্যে দেখা যায়, দণ্ডকলসের কাণ্ডে দেখা যায়, এগুলোর মধ্যে দৃঢ়তা প্রদান করে, কিসে, সচরাচর আমাদের বোঝে কাণ্ডতে, রুল অফ ঠিক আছে, কতে কি কাণ্ড, কতে কুমড়া, তো কুমড়াতে আমরা দেখতে পারবো এগুলা কাণ্ড, কোন কাণ্ডে দেখতে পারবো, কচি ও নমনীয় কাণ্ড। ওকে, কচি ও নমনীয়, আচ্ছা কচি মানেই তো নমনীয় নাকি, কচি যেগুলো থাকে সেগুলোই তো নমনীয় থাকে, কচি মানে কি, নরম, একদম শুরুর দিকে যে অবস্থায় থাকে সেটা হচ্ছে কচি, সেই অবস্থায় তো এটা নরম থাকে, কতে কচি কতে কাণ্ড, কচি ও নমনীয় কাণ্ডে দেখা যায়। তারপর হচ্ছে গিয়া কলস, হ্যাঁ কলসের প্রাচীর কিন্তু হয় শক্ত, কলস কিন্তু যে শক্ত হয়, হ্যাঁ, তাই কলস থেকে মনে রাখতে পারি আমরা কি, দণ্ডকলস, তাহলে আমরা ক দিয়ে সবগুলো মনে রাখতে পারতেছি। তো কই দেখা যায়, ক দিয়ে আমরা পাবো ক দিয়ে কি কি আছে, ক দিয়ে হয় কাণ্ড, ক দিয়ে হয় কুমড়া, তাহলে আমরা কুমড়াতে পাবো কোলেনকাইমা, কতে হচ্ছে কুমড়া, কতে হচ্ছে কাণ্ড, কতে কোলেনকাইমা, কতে কুমড়া, কতে কাণ্ড, কতে কোলেনকাইমা, কতে কুমড়া, কতে কাণ্ড, কাণ্ড কি হবে, কচি হবে, কতে কচি মানে কি, নমনীয়, কচি ও নমনীয়, ঠিক আছে। আর কলসের প্রাচীরটা শক্ত হয়, আগের দিনে কলস দিয়ে মানুষ পানি রাখতো, কলসে পানি ভর্তি করে রাখতো, তো এই কলসের মধ্যে হচ্ছে মোটামুটি কোলেনকাইমা থাকে, কোন কলস, কলস তো দণ্ডায়মান হয়ে থাকে পানি নিয়ে। ওকে, ঠিক আছে। আর যেহেতু খাদ্য প্রস্তুত করে, তাহলে অবশ্যই এটাতেও ক্লোরোপ্লাস্ট আছে, থাকে, খাদ্য তৈরি করে, তাই এতে ক্লোরোপ্লাস্ট থাকে অবশ্যই। তাহলে আমাদের কোলেনকাইমার আলোচনাও মোটামুটি শেষ। এখন যেখানে সমস্যা হয় সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা কোলেনকাইমা তো আমরা খুব সুন্দরভাবে শেষ করলাম, এখন স্ক্লেরেনকাইমাতে গিয়ে একটু ডাউটস হওয়া শুরু করে, তাই আমরা এখানে চেষ্টা করবো একদম সিলেক্টিভ ওয়ার্ড মনে রাখার মাধ্যমে পুরো জিনিসটা মনে রাখা, ঠিক আছে। তো স্ক্লেরেনকাইমার কি হয়, যে কোষগুলো কীরকম হয়, স্ক্লেরেনকাইমা দন্তাস্ব আছে না, স্ক্লেরেনকাইমাতে দন্তাস্ব আছে, দন্তাস্ব মানে কি, শক্ত, দন্তাস্ব মানে স ধরি, তার শক্ত, যদি শক্ত হইলে আমরা, শক্ত মানে কি, পুরু, হয়তো মোটা, এই জন্যই তো শক্ত, হ্যাঁ পুরু মোটা। আচ্ছা যেহেতু শক্ত বা শক্তিশালী, আচ্ছা তোমরা দেখবা যে শক্তিশালী মানুষরা কিন্তু অনেক লম্বা হয়, হ্যাঁ শক্তিশালী মানুষরা লম্বা হয়, যেমন কি রক কি শক্ত, রেসলিং করে যে রক, তো শক্তিশালী মানে কি, ও কিন্তু লম্বা, ঠিক আছে। ক্রিস গেল অনেক লম্বা, অনেক শক্তিশালী একজন ক্রিকেটার। তো স্ক্লেরেনকাইমা দন্তাস্ব বা শতে কি, শক্ত মানে কি, পুরু মানে কি, মানে শক্তিশালী মানে কি, অবশ্যই লম্বা, তাহলে এটা কি,
কোষগুলো এরকম থাকে, কোষগুলো থাকে শক্ত, পুরু এবং লম্বা। স্ক্লেরেনকাইমার কোষগুলো থাকে শক্ত, পুরু এবং লম্বা, শক্ত, পুরু এবং লম্বা। এখন কোষগুলো যে শক্ত, পুরু এবং লম্বা হয়, সবার আগে কি থাকে? কোষের বাইরে প্রাচীর থাকে। তাহলে কোষের প্রাচীরগুলোই মূলত শক্ত, পুরু এবং লম্বা। কোষের প্রাচীরগুলোই মূলত শক্ত, পুরু এবং লম্বা। এখন মজার বিষয় হচ্ছে এরা হচ্ছে প্রায় নির্জীব ধরনের। নির্জীব ধরনের কেন? কারণ এগুলো হচ্ছে প্রোটোপ্লাজমবিহীন। প্রোটোপ্লাজমবিহীন, এগুলো হচ্ছে প্রোটোপ্লাজমবিহীন। এগুলোতে প্রোটোপ্লাজমের বদলে কি থাকে? লিগনিন থাকে। লিগনিন থাকে, এগুলোতে লিগনিন থাকে। শক্ত জিনিস, শক্ত যন্ত্র কিন্তু শক্ত হয়, তাই এগুলো কি করে? যান্ত্রিক কাজ করে, যান্ত্রিক কাজে সাহায্য করে, যান্ত্রিক কাজে সাহায্য করে। আচ্ছা, এগুলার কোষ প্রাচীর কীরকম হয়? স্ক্লেরেনকাইমা শতে শক্ত, পুরু। শক্ত মানে কি? শক্ত মানে হচ্ছে মোটা, তাই তো শক্ত। পুরু এবং কি? লম্বা, শক্তিশালী মানুষের লম্বা হয়, তাহলে শক্ত, পুরু এবং লম্বা প্রাচীর। এগুলো নির্জীব ধরনের হয় কেন? কারণ এগুলোতে প্রোটোপ্লাজম থাকে না। তাহলে কি থাকে? লিগনিন থাকে, লিগনিন থাকে। এবং যেহেতু এগুলো শক্ত, তাই এরা কি করে? যন্ত্রও তো শক্ত হয়, তাহলে যান্ত্রিক কাজে সাহায্য করে। কি করে? যান্ত্রিক কাজে সাহায্য করে, যান্ত্রিক কাজে সাহায্য করে। এগুলো কি করবে? যান্ত্রিক কাজে সাহায্য করে। এরা কি? প্রোটোপ্লাজমবিহীন। প্রোটোপ্লাজমের পরিবর্তে কি থাকে? লিগনিন থাকে। আচ্ছা, এগুলো প্রোটোপ্লাজম থাকে, তাহলে এরা তো নির্জীব, তাহলে এদের উৎপত্তি কই থেকে হইলো? আচ্ছা, এই প্রোটোপ্লাজম থাকে না বলতে হচ্ছে গিয়ে প্রাথমিক পর্যায়ে থাকে, কিন্তু পরিণত অবস্থায় থাকে না। পরিণত অবস্থায়, পরিণত অবস্থায় প্রোটোপ্লাজমবিহীন। প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম থাকে। প্রাথমিক অবস্থায় স্ক্লেরেনকাইমাতে প্রোটোপ্লাজম থাকে, কিন্তু পরিণত অবস্থায় তা থাকে না। তারপর এটা কি হয়? মৃত কোষে পরিণত হয়, মৃত কোষে পরিণত হয়। পরিণত অবস্থায় মৃত কোষে পরিণত হয়, মৃত কোষে পরিণত হয়। পরিণত অবস্থায় এটা মৃত কোষে পরিণত হয়। ঠিক আছে? এটা কি করে? উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে এবং পানি ও খনিজ লবণ পরিবহনে সাহায্য করে। দৃঢ়তা প্রদান করে, যান্ত্রিক কাজ। ওকে, যান্ত্রিক কাজ কি কি? দৃঢ়তা প্রদান করে, দৃঢ়তা প্রদান, পানি ও খনিজ লবণ, পানি ও খনিজ লবণ, পানি ও খনিজ লবণ পরিবহন, পানি ও খনিজ লবণ পরিবহন। দৃঢ়তা প্রদান করে এবং পানি এবং খনিজ লবণ পরিবহন করে। এখন এই স্ক্লেরেনকাইমা কিন্তু দুই ধরনের আছে। স্ক্লেরেনকাইমা হচ্ছে দুই ধরনের। কি কি? দুই ধরনের কি কি আমরা আগে পড়ছি, মনে করার চেষ্টা করেন। আমরা আগে পড়ছি কি কি পড়ছি? দুই ধরনের। কি কি? একটা হচ্ছে কি? একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে কি? ফাইবার, ফাইবার বা তন্তু। ফাইবার মানে কি? তন্তু, ফাইবার মানে তন্তু। আরেকটা কি? আরেকটা হচ্ছে স্ক্লেরাইট, আরেকটা হচ্ছে কি? স্ক্লেরাইট, আরেকটা হচ্ছে কি? স্ক্লেরাইট, স্ক্লেরাইট। আচ্ছা, আমরা প্রথমে ফাইবারটা নিয়ে পড়ব, ফাইবারটা নিয়ে আমরা প্রথমে পড়ব, ফাইবারটা নিয়ে আমরা প্রথমে পড়ব। তো ফাইবার নিয়ে যদি পড়াশোনা করতে যাই আমরা কি পাবো? আচ্ছা ঠিক আছে, দেখি ফাইবারটা কীরকম হয়। ফাইবারটার মধ্যে আমরা একদম এক দাগে মনে রাখবো কি? দীর্ঘ পুরু, শক্ত সরু। 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 ঠিক আছে? দীর্ঘ মানে কি? লম্বা হয়। পুরু মানে কি? প্রাচীর মোটা হয়। এটাগুলো কি হয়? শক্ত হয়। প্রাচীর পুরু মানে কি? পুরু মানে শক্ত। এরপর হচ্ছে কি? এরা কি হয়? চিকন হয়। অনেকটা দেখতে এরকম, এরকম চিকন। হ্যাঁ, এরকম চিকন, সরু। হ্যাঁ, প্রাচীরটা মোটা, প্রাচীরটা মোটা। লম্বা হয়, লম্বা হয়। দীর্ঘ পুরু, শক্ত সরু। দীর্ঘ পুরু, শক্ত সরু। এই কোনাগুলা কখনো ভোঁতা হতে পারে, আবার কখনো চোখাও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটা ভোঁতা দেখা যায়। দীর্ঘ পুরু, শক্ত সরু। পুরু, যখন কোনো কিছু পুরু হয়, পুরু হইলে প্রান্তটা ভোঁতা হয়ে যায়। পুরু হইলে প্রান্তটা ভোঁতা হয়ে যায়। পুরু হলে প্রান্তটা ভোঁতা হয়ে যায়। ঠিক আছে? তাহলে কি হয়? প্রান্তগুলা ভোঁতা থাকে। ঠিক আছে? প্রান্ত ভোঁতা, প্রান্ত ভোঁতা। ঠিক আছে? প্রান্ত ভোঁতা। দীর্ঘ পুরু, শক্ত সরু, প্রান্ত ভোঁতা। এরপর কি হচ্ছে? এরপর হচ্ছে এগুলোর মধ্যে অনেকগুলো কি থাকে? কূপ থাকে। অনেকগুলো কূপ থাকে, অনেকগুলো রন্ধ্র থাকে বা ছিদ্র থাকে। এগুলো কি বলা হয়? কূপ বলা হয়। রন্ধ্র বা ছিদ্র বা কূপ থাকে। রন্ধ্র, ছিদ্র বা কূপ থাকে। তাহলে ফাইবার সম্বন্ধে আমরা কি পড়লাম? ফাইবার সম্বন্ধে বললাম দীর্ঘ পুরু, শক্ত সরু, প্রান্তটা ভোঁতা এবং রন্ধ্র, ছিদ্র বা কূপ থাকে। রন্ধ্র, ছিদ্র বা কূপ থাকে। এর ফলে কি হয়? এর ফলে এরা পানি পরিবহন করতে পারে। ঠিক আছে? পানি পরিবহন করতে পারে। রন্ধ্র থাকে তাই কি করতে পারে? পানি পরিবহন করতে পারে। ঠিক আছে? তারপর এখন আমরা যেটা পড়বো সেটা কি? সেটা পড়বো হচ্ছে গিয়ে স্ক্লেরাইট, স্ক্লেরাইট। ওকে, এখন আমরা পড়বো কি? এখন আমরা পড়বো স্ক্লেরাইট।
ওকে, স্ক্লেরাইট, স্ক্লেরাইট, স্ক্লেরাইট। এখন আমরা পড়বো স্ক্লেরাইট। তো স্ক্লেরাইট সম্বন্ধে যদি আমরা পড়াশোনা করি তাহলে আমরা দেখতে পাবো যে স্ক্লেরাইটকে কি বলা হয়, স্টোন সেল বলা হয়, স্টোন সেল, স্টোন সেল বলা হয়, স্টোন সেল বলা হয়। স্ক্লেরাইটকে কি বলা হয়, স্টোন সেল বলা হয়, স্ক্লেরাইটকে স্টোন সেল বলা হয়। দন্তাস্বতে স্ক্লেরাইট, দন্তাস্বতে স্টোন সেল, দন্তাস্বতে স্ক্লেরাইট, দন্তাস্বতে স্টোন সেল, দন্তাস্বতে স্ক্লেরাইট, দন্তস্বতে স্টোন সেল বলা হয়। আর এই স্ক্লেরাইট বা স্টোন সেলগুলো ফাইবার থেকে কিছুটা ভিন্ন হয়। ফাইবার তো লম্বা ছিল, ফাইবার লম্বা ছিল, কিন্তু স্ক্লেরাইটগুলো কি খাটো, স্ক্লেরাইটগুলো হচ্ছে খাটো, খাটো, এগুলো হচ্ছে সমবেশীয়, সমবেশীয়, পুরু নয়, সমবেশীয় এগুলা। আর এগুলা হচ্ছে খাটো হলেও দেখতে লম্বাটে, দেখতে লম্বাটে, খাটো হলেও দেখতে লম্বাটে, ঠিক আছে, খাটো হলেও দেখতে লম্বাটে। এগুলা কিছুটা তারকাকার কোষ, ঠিক আছে। আমরা কি বললাম, খাটো, সমবেশীয়, লম্বাটে বা তারকাকার কোষ, ঠিক আছে। এগুলো হচ্ছে পরিণত অবস্থায় মোটামুটি মৃত। আমরা পড়ছি যে স্ক্লেরেনকাইমা মানেই মৃত, তাহলে প্রাথমিক পর্যায়ে প্রোটোপ্লাজম থাকে, তাহলে স্ক্লেরেনকাইমা যেহেতু মৃত তাহলে ফাইবারও মৃত, স্ক্লেরাইডও মৃত। স্ক্লেরেনকাইমা মানেই মৃত। আর এগুলাই কূপযুক্ত, এগুলো যেহেতু পানি পরিবহন করে, পানি ও খনিজ লবণ যেহেতু পরিবহন করে, তাহলে অবশ্যই কূপ থাকবে, তো কূপ থাকবে, এখানেও কূপ আছে, এগুলোতেও কূপ থাকবে। এটাও মৃত, এটাও মৃত। স্ক্লেরেনকাইমা মানেই মৃত, স্ক্লেরেনকাইমা মানেই হচ্ছে পানি পরিবহন করবে, খনিজ লবণ পরিবহন করবে। আর এই পানি কই থাকবে, কূপের মধ্যে থাকবে, তাহলে ফাইবারের মধ্যেও কূপ থাকবে, স্ক্লেরাইডের মধ্যেও কূপ থাকবে, ঠিক আছে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের পড়াশোনা। আমরা স্ক্লেরেনকাইমাটাও মোটামুটি পড়ে ফেলছি। তাহলে আমাদের প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা আমি এভাবে একটা চার্টের মধ্যে দেখানোর চেষ্টা করছি। আপনারা মোটামুটি এরকম করে একটা চার্ট আকারে সুন্দরভাবে সব কিছু সাজাবেন। প্রয়োজন পড়লে পৃষ্ঠা একটু বড় নিতে পারেন, নিয়ে যদি আপনার বই থেকে চিত্রটা এঁকে নিতে পারেন, চিত্রটা আঁকবেন, চিত্র আঁকে চিত্রটা মার্কিং করবেন, চিত্র মার্কিং করে আমি যা যা ইনফোগুলো দিলাম সেগুলো সুন্দরভাবে সাজাবেন। বইটা পড়বেন ভালো করে, বই পড়ে আমার এই নোটটা দেখবেন, আমার ভিডিওটা দেখবেন, একসাথে মার্চ করে সুন্দর একটা নোট বানাবেন। তাহলে পরীক্ষার আগে আপনাদের জন্য অনেক ইজি হবে। কয়টা নোট বানাবেন, 2টা বানাবেন। তাতে কি হবে, একবার বানানোর সাথে সাথে পড়া হবে, আরেকবার বানানোর সাথে সাথে রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে। তারপর একটা কি করবেন, আপনার পড়ার টেবিলের সামনে লাগাবেন, আর একটা কি করবেন, বইয়ে স্ট্যাপলার করে লাগিয়ে রাখবেন। তাহলে আপনাদের জন্য অনেক ইজি হবে এবং আপনাদের পড়াটা সহজ হবে। তাহলে এই উদ্ভিদ টিস্যুর মধ্যে এই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এগুলো সবার বুঝতে একটু অসুবিধা হয়। আমি চেষ্টা করছি ভালো করে বুঝাতে, আশা করি আপনাদের জন্য সহজ হয়েছে। আপনারা যদি একবারে যদি না বুঝতে পারেন, আপনারা চাইলে ক্লাসটা 2বার দেখতে পারেন, কারণ এটা খুবই ইজি করে দেওয়ার চেষ্টা করছি আমি, ইনশাল্লাহ অনেকটা ইজি করে দেওয়ার চেষ্টা করছি, আর রিলেট করে পড়াইছি, তাই ইজি হওয়ারই কথা, ঠিক আছে। তো আজকের মধ্যে এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আমরা প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ বোটাজো। আসসালামু আলাইকুম।